আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভেবে দেখুন, এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর উপরে কোনো বই থাকবে না। স্বাধীনতার ইতিহাস নির্মাণ করা হবে তাকে বাদ দিয়ে। তার বদলে বিভিন্ন বইয়ে কার বীরত্ব গাথা উঠে আসবে? শরীফ ওসমান বিন হাদি ইনকলাব মঞ্চের আহ্বায়কদের মতন মানুষদের। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস উদযাপিত হবে 7 বীরশ্রেষ্ঠর ছবির বদলে আবু সাইদদের ছবি দিয়ে। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে 7 বীরশ্রেষ্ঠ ছবি কিংবা বঙ্গবন্ধু বা বীর শহীদদের ছবির বদলে আবু সাইদদের ছবির মাধ্যমে। এবং যখন নিজের প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর উপর লেখা বইগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন এদেশে নির্লিপ্ত থাকেন, মুখে কুলুপেট থাকেন অধ্যাপক আবু সাইদ স্যারের মতন জ্ঞানীগুণীরা। কেন এই কথাগুলো বলছি? আপনারা নিশ্চয় জেনেছেন যে বুধবার রাজশাহীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে কিছু বই উদ্ধার করেন রাজশাহী ছাত্র দলের নেতারা। কি কি বই? বঙ্গবন্ধুর উপর বই লেখা ছিল, মানে বঙ্গবন্ধুর উপর প্রকাশিত বিভিন্ন বই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে লেখা বই এবং আওয়ামী সরকার সংশ্লিষ্ট আরো কিছু বই। আওয়ামী সরকার সংশ্লিষ্ট যে বইগুলো ছিল কিংবা শেখ হাসিনার উপরে যে বইগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হোক, বাদ দিয়ে দেওয়া হোক, কোনো আপত্তি নেই। কিন্তু বঙ্গবন্ধুর উপরে লেখা বই কেন ছুঁড়ে ফেলে দেওয়া হবে? তারা ছাত্রদল নেতারা, তারা ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে এই বইগুলো যখন উদ্ধার করলো, তখন ভ্রাম্যমাণ লাইব্রেরিটি সোজা নিয়ে গেলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে। জেলা প্রশাসককে তারা অবহিত করলেন, জেলা প্রশাসক বেদরকে সেই ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ঢুকলেন এবং তিনি সেই বইগুলো দেখে বেজায় ক্ষুব্ধ হলেন এবং নির্দেশ দিলেন এই বইগুলোকে সরিয়ে ফেলার। ওই লাইব্রেরির ইনচার্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে সেই নির্দেশ দেওয়া হলো। বঙ্গবন্ধুর উপরে কোনো কিছুই থাকবে না। বঙ্গবন্ধুর নাম, গন্ধ, স্মৃতিচিহ্ন সবকিছু বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হবে, নদীতে ফেলে দেওয়া হবে, আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এইগুলো তো সেই চরম ফ্যাসিবাদিতার পরিচয়। আমরা দেখেছি না 2025-এর 5 ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। তার আগে সাবেক ছাত্র সমন্বয়কদের অনেকে কিংবা সাবেক উপদেষ্টাদের মধ্যে অনেকে তাদের ফেসবুকে ঘোষণা দিয়ে দিল আগে থেকে যে আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে। এবং যখন দেখলাম 2025-এর 5 ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে 32 নম্বরে হাতুড়ি শাবল চালানো হলো, বুলডোজার নিয়ে যাওয়া হলো, তখন একে একে স্লোগান উঠছিল, তারেক ভাই কথা দিলাম 32 ভেঙে এলাম। আমরা তো জানি যে ওই কাজটি করেছিল চরম সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠীর একটি অংশ এবং স্টেটের যারা প্রতিনিধিত্ব করছিল তাদের নির্দেশে কিছু উন্মত্ত মানুষ এই কাজগুলো করছিল। কিন্তু তার মধ্য দিয়ে এই স্লোগানগুলো দেখলাম, আমরা শুনলাম। প্রশ্ন হচ্ছে যে সেই স্লোগান যারা দিয়েছিল তাদের বিরুদ্ধে কি বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি না নেওয়া হয়ে থাকে আমরা কি ধরে নেব? তাহলে বিএনপি শীর্ষ নেতৃত্বের পর্যায়ের নির্দেশ থেকে এই কাজগুলো হয়েছিল। এতে করে কি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে? এবং যে কাজটি বুধবার রাজশাহীতে ঘটলো, এর মধ্য দিয়ে বিএনপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কোন পর্যায়ে পৌঁছাবে? হ্যাঁ, এটাই সত্য কথা যে বঙ্গবন্ধুর ছবি নিয়ে বঙ্গবন্ধুর উপরে যা ইচ্ছা তা লিখে এক ধরনের ব্যবসা শুরু হয়েছিল আওয়ামী সরকারের সময়। সেগুলো সমালোচনা নিশ্চয়ই আমরা ওই সময় করেছি। কিন্তু এখন ঠিক তার বিপরীতটা কেন
চরম পর্যায়ে নিয়ে যাওয়া হবে। জেলা প্রশাসক ওই বইগুলো শুধু সরিয়ে ফেলার নির্দেশ দিলেন না, তিনি ভ্রাম্যমাণ লাইব্রেরির যিনি ইনচার্জ জাহাঙ্গীর আলম তার কাছ থেকে একটি অঙ্গীকারনামাও আদায় করে রাখলেন এবং সেখানে সেই অঙ্গীকারনামায় লিখে নেওয়া হলো যে ভবিষ্যতে এই ধরনের বই আর রাখা হবে না। ছাত্রদল নেতাদের মধ্যে অন্যতম শীর্ষ স্থানীয় নেতা ইমদাদুল হক মিলন তিনি গণমাধ্যমকে বলছেন যে ফ্যাসিবাদের পতন হলেও এই বই পড়ানো হচ্ছিল, শেখ মুজিব শেখ হাসিনা পাঠকের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এটা আবার সেই চেষ্টা কিনা আমাদের প্রশ্ন রয়েছে। খুব ভালো কথা, প্রশ্ন তারা তুলতেই পারেন যে বঙ্গবন্ধুকে নিয়ে মানুষের মগজে নানান বিষয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিনা, কিন্তু এটি নিশ্চয় তাদের বেশ আরাম দিচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি তারেক রহমানকে উদ্দেশ্য করে যে অশ্লীল শব্দ দিনের পর দিন উচ্চারণ করে আসছিলেন তার বীরত্ব গাথা এখন পাঠ্য বইয়ে উঠে আসবে। জানা জানা কোনো বই নয়, রীতিমতো শিশুদের পাঠ্য বইয়ে স্থান পেতে যাচ্ছে শরীফ ওসমান হাদিকে নিয়ে বীরত্ব গাথা। এই শিশুদের মগজ এখন কি দিয়ে ধুলাই করা হবে, কি শেখানো হবে সেই শিশুদের যারা এই বইগুলো পড়বে? নিশ্চয়ই আমি সেই শব্দগুলো এখানে উচ্চারণ করতে পারছি না, আপনারা সবাই নিশ্চয় বুঝতে পারছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেয়ে নিশ্চয়ই হাদিদের যেই আইডিওলজি 47 বড় 47 মহান কিংবা জুলাই মহান, সেসব কিছুই তো শেখানো হবে। শেখানো কি হবে যে কিভাবে মব সৃষ্টি করা যায়, কিভাবে উন্মাদনা সৃষ্টির মাধ্যমে দেশের সবকিছু উল্টে পাল্টে দেওয়া যায়। হাদি কোন প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হয়েছিল, কেন তাকে খুন করা হলো, এর পেছনে রহস্য কি, সেগুলো উঠে আসবে? নাকি এই বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে পাকিস্তানের ভাবধারায় প্রতিষ্ঠিত করতে যে চেতনাগুলো এখন উঠছে সেগুলো শেখানো হবে, সেগুলো দিয়ে শিশুদের মগজ ধুলাই করা হবে? যেটি গণমাধ্যমে আসছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জীবন কর্ম শাহাদাত ও তার পরবর্তী ঘটনাবলী 2028 শিক্ষাবর্ষ থেকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইউনিট সরকারের সময় এই পঞ্চম শ্রেণীর বইয়ে কি কি আছে বা কিসের পাশে কি রয়েছে সেখানে রয়েছে প্রীতিলতা ওয়াদেদার কিংবা তিতুমিরের মতন মহান ব্যক্তিদের সাথে আবু সাইদ এবং মীর মুগ্ধদের কথা তাদের উপর লেখা। দেখুন, যেমন ইচ্ছে প্রকাশনা বের করুন, শিশুদের পাঠ্য বই যেমন ইচ্ছে চেঞ্জ করুন, তাই বলে প্রীতিলতা ওয়াদেদার কিংবা তিতুমিরদের সাথে এদের তুলনা ঠিক যেমন তুলনা করা হয় 71-এর সঙ্গে 24-কে। আবার প্রস্তাবনা উঠেছে আমাদের পাসপোর্টে আবু সাইদের ছবি সংযোজিত করার। কেন? 7 বীর শ্রেষ্ঠ কোথায় রয়েছেন, আমাদের অন্যান্য শহীদেরা কোথায় রয়েছেন? বঙ্গবন্ধুর কথা বাদে না হয় দিলাম, আর সবাইকে বাদ দিয়ে আবু সাইদের ছবি সেখানে সংযোজিত করতে হবে? এর আগে আমরা দেখেছি ইউনূস সরকারের জঙ্গি শাসনের সময় বিজয় দিবসে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত যে পোস্টার বের করা হয়েছিল সেখানে আবু সাইদের ছবি। বিষয় হচ্ছে যে ক্ষমতায় থাকাকালে যেমন ইচ্ছে তেমন করবেন, যে দলে ক্ষমতা থাকুক না কেন, এটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু এই যে ইতিহাসের পাতায় পাতায় সবকিছু উল্টে পাল্টে দেওয়া হবে, বিকৃত করা হবে, আমাদের শহীদদেরকে অপমান করে তাদের পাশাপাশি অন্য কাউকে রাখা হবে, এগুলো নিশ্চয়ই এগুলোতে বিএনপিকে জবাবদিহি করতে না হলেও সময় সবকিছু
হিসেব করে নেবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি অপর একটি পুরনো এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায়, ঠিক সেই সময়টিতে সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর পরিণতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বর হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি রিফাইন্ড আওয়ামী লীগ, পরিশুদ্ধ আওয়ামী লীগ, সেটি হয়তো আওয়ামী লীগের পরিবর্তে ভিন্ন একটি নাম নিয়ে বা আওয়ামী লীগ হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, মানে বিএনপির সাথে মিল রেখে বা আওয়ামী লীগ, বা জামাতের সাথে মিল রেখে জাম লীগ হতে পারে, আম লীগ, জাম লীগ বা জাওয়ামী লীগ হতে পারে। রাজার ইচ্ছায় প্রজা নড়ে, কর্তার ইচ্ছায় কর্ম নড়ে, হাকিমের ইচ্ছায় হুকুম নড়ে। এটাই পৃথিবীতে আমরা দেখে আসছি। মানুষ যখন ক্ষমতায় বসে তখন সে ভুলেই যায় যে কোন একটা সময় তার ক্ষমতা ছিল না, সে খুব অসহায় দুর্বল অবস্থায় এই পৃথিবীতে এসেছে উলঙ্গ হয়ে। আর এমন একটা সময় আসবে যখন সে আবার দুর্বল হয়ে পড়বে, বোধ থাকবে না, শিশুর মতো হয়ে যাবে, বিশাল একটা শরীর নিয়ে অবশ শিশুর মতো আচরণ করে একসময় কবরে যাবে। আর কিয়ামতের দিন তাকে ঠিক এই পৃথিবীতে যেভাবে উলঙ্গ করে তাদেরকে পাঠানো হয়েছিল, একইভাবে কিয়ামতের ময়দানে সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি, উলঙ্গ করে, ন্যাংটো করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবে যে আজকের এই দিনের রাজত্ব কার। তো এই বিষয়গুলো কোরআনে বলা আছে, অন্যান্য ধর্মগ্রন্থে বলা আছে, একটু 19-20 করে, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন জিয়াউর রহমানের মাজার সরাতে হবে, সেই জিয়াউর রহমানকে, বেগম জিয়াকে, তারেক জিয়াকে গালাগাল করতে হবে। জাতীয় পার্টি যখন ক্ষমতায়, তখন বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলকে শেষ করতে হবে। বিএনপি যখন ক্ষমতায়, তখন জাতীয় পার্টি, আওয়ামী লীগ দুটো দলকে শেষ করতে হবে। এই ধারাবাহিকতা যখন চলছিল, এর মধ্যে একটা অবিস্মরণীয় বিপ্লব হয়ে গেল। সেই বিপ্লবের সময়টিতেও যে ঘটনাটি ঘটেনি, সেটি গণতান্ত্রিক নামধারী বা গণতন্ত্রের বেশধারী বর্তমান বিএনপি সরকার, সেই জমানাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। ভালো কথা। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে কি শেষ করে দেওয়া যাবে? দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যে সংগঠনগুলো, যেমন ধরবেন আইএস, নকশাল, আল কায়েদা, যাদের জীবনটা শুরু হয়, যাকে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা, হত্যা দ্বারা, গুম দ্বারা, যেমন পূর্ব বাংলার সর্বহারা পার্টি আমাদের দেশে, এই সংগঠনগুলো নিষিদ্ধ করা যায়। নিষিদ্ধ করলে তারা আবার গড়ে উঠবে, এরকম ঘটনা পৃথিবীতে নেই। সেই অর্থে আওয়ামী লীগ কি আন্ডারগ্রাউন্ডের কোনো নিষিদ্ধ সংগঠন কিনা, জেএমবি কিনা, হরকাতুল জিহাদ কিনা? এটা হলো প্রথম প্রশ্ন। কোন রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ করে নির্মূল করা যায়নি। যেমন আমাদের দেশে কয়েকটি বড় বড় রাজনৈতিক দল নির্মূল হয়ে গেছে।
মুসলিম লীগ নির্মূল হয়ে গেছে, খেলাফতে রব্বানি নির্মূল হয়ে গেছে, কৃষক শ্রমিক প্রজা পার্টি যেটা করেছিলেন শেরে বাংলা ফজলুল হক নির্মূল হয়ে গেছেন। নির্মূল না, ঠিক সেই দলগুলোর অস্তিত্ব নাই। নির্মূল মানে কাউকে একেবারে মূল থেকে টেনে ছুঁড়ে ফেলে দেওয়া, নট লাইক দ্যাট, মানে এই দলগুলো ভ্যানিশ হয়ে গেছে। তারপর খেলাফতে রব্বানি পার্টি, তারাও বিলুপ্ত হয়ে গেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এত বড় দল জাসদ বেশ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে নিবু নিবু করছে। কমিউনিস্ট পার্টির যে বিশাল দাপট, সেটি এখন কোনো মতে ধুক ধুক করে জ্বলছে। অন্যদিকে বাসদ সহ অন্যান্য ছোট ছোট যে সকল দল আছে, তাদের অবস্থা বেশি একটা ভালো নয়। তো আমি যতটুকু পড়েছি সেটা হলো যে কখনো নেতৃত্ব সংকটে, কখনো পলিটিক্যাল যে তাদের যে ধ্যান ধারণা চিন্তা চেতনা, এগুলোকে জনগণ আর গ্রহণ করতে চায় না। কখনো সমাজের বিবর্তন হয়, কখনো পরিবর্তন হয়। সেই পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক দলগুলো তাদের যে আইডিওলজি, চিন্তা চেতনা, কর্ম ইত্যাদি একত্র না করার কারণে অনেক রাজনৈতিক দল সারা দুনিয়াতে বিলুপ্ত হয়। আওয়ামী লীগ সেরকম অবস্থায় পড়েছে, যদি না হয় আওয়ামী লীগ বিলুপ্ত হবে না। আর আওয়ামী লীগ যদি নিজেদেরকে মনে করে যে না তারা সর্বজ্ঞানী এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে যে একটা নতুন জেনারেশনে এসছে, এই যে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এটার সঙ্গে সামঞ্জস্য যদি আওয়ামী লীগ করতে না পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে যদি রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে আরো দুনিয়ার অনেকগুলো রাষ্ট্রকে একত্র করা হয়, সবাই মিলে যদি চেষ্টা করে, তবু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না যদি এটির নেতৃত্ব থাকে, এটির রাজনৈতিক যে আদর্শ সেটি থাকে, এটির অ্যাডাপশন ক্ষমতা থাকে, এটির রিনোভেশন ক্ষমতা থাকে, তাহলে এটি টিকে যাবে বেটার দ্যান বিফোর, আগের চাইতে, অন্য যে কোনো সময়ের চাইতে। আওয়ামী লীগ ক্ষমতা হারা হয়েছে প্রায় 2 বছর হলো, বা 2 বছরের চেয়ে বেশি। তো এই না, এখনো 2 বছর হয়নি, আগস্ট মাসে 2 বছর হবে। তো প্রায় 2 বছর হলো তারা ক্ষমতা হারা হয়েছে। এই সময়ের মধ্যে আপনি কি আওয়ামী লীগের কোন বিবর্তন দেখতে পাচ্ছেন? পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, নেতৃত্বের কোন যাকে বলা হয় যা কিছু আছে, যেমন আমাদের দেশে দুটো রাজনৈতিক দলের উপর মারাত্মক বিপদ এসেছিল এরশাদ সাহেবের পতনের পরে। তো এখন এরশাদ সাহেবের পতনের পরে 90, 91 এই পুরো সময়টা বা আজ অবধি আপনি যদি জাতীয় পার্টির পরিবর্তন বিবর্তন সবকিছু দেখেন, তার সঙ্গে কি আওয়ামী লীগের মিল আছে? যদি না থাকে তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে? দিস ইজ ওয়ান। দ্বিতীয়ত হলো বিএনপির উপর বহুবার যাকে বলা হয় বিপদ আপদ বালা মুসিবত এসছে। জিয়া রহমানের মৃত্যুর পর, প্রেসিডেন্ট সত্তারের ক্ষমতাচ্যুতির পর, এরশাদ জমানায় ক্ষমতা লাভের পর, এরপর 11 এই সুদীর্ঘ সময়ে বিএনপি কি করেছে? বেগম জিয়া কি করেছেন, তারেক জিয়া কি করেছেন, মির্জা ফখরুল কি করেছেন, আগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি করেছেন, আর আওয়ামী লীগ এখন কি করছে? এরকম একটা পরিস্থিতিতে যেমন তারেক রহমান সাহেবকে একেবারে রীতিমতো প্রোটোকল দিয়ে রাষ্ট্র এগ্রি করে চিকিৎসার নামে তাকে বিদেশে পাঠানো হলো। তিনি সেখানে গিয়ে বলে গেছিলেন যে আমি আর রাজনীতি করবো না, কিন্তু তিনি বিদেশে গিয়ে রাজনীতি শুরু করলেন। কিন্তু বাংলাদেশের মানুষের কিছু করার ছিল না, কিন্তু তিনি ছাড়া তার পুরো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেশে ছিল, জেলে ছিল।
কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কি আজকে সেটি প্রযোজ্য? যদি সেটি প্রযোজ্য না হয় তাহলে আপনি কি করবেন? এদেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগের সবাইকে দেশে ফিরে আসতে হবে, এটা বাংলা কথা। দিল্লিতে থেকে, কলকাতাতে থেকে, নিউ ইয়র্কে থেকে, ইন্টারনেটে থেকে যারা মানে ইল্লু পিঙ্কুদের মতো গালাগালি করতে পারে, এই সমস্ত লোকের ঘাড়ে ভর করে সেই বিদেশে বসে, নিউ ইয়র্কে বসে, কানাডাতে বসে আপনি তারেক রহমান সাহেবকে 10টা গালি দিয়েলেন, ভয় দেখালেন আসতেছি ইত্যাদি ইত্যাদি, লিখে রাখেন একেবারে তামার পাতে। পূর্বের সাথে পশ্চিম উঠে গেল, রাজনীতি হবে না। রাজনীতি হতে হলে মানে আপনি একটা সময় জাসদ বা সর্বহারা পার্টি তারাও তো গুপ্তভাবে অনেক কাজ করেছে। জামাত গুপ্তভাবে অনেক কাজ আমরা বলছি, কিন্তু তারপর তো জামাতের উপর যত বিপদ আপদ গেছে সেই 1947 থেকে জামাতের একটা অংশ কৌশলগত কারণে পালিয়েছিল, চেহারা পাল্টেছে, কিন্তু তাদের সংগঠনের একটা বিরাট অংশ পথে ঘাটে মাঠে ছিল। আওয়ামী লীগ সেই জায়গাটিতে নেই। ফলে এটা যদি চলতে থাকে তাহলে নিষিদ্ধ বড় ব্যাপার নয়, নিষিদ্ধ একটা টোটালি কাগজে কলমের একটা বিষয়। আওয়ামী লীগ এমনি অটোমেটিক্যালি মুসলিম লীগ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ যদি সাহস করে সব পরিণতি মেনে নিয়ে একেবারে বাংলাদেশে আসে, এই যে যেমন ধরেন আইভি জেলে ঢুকলো, তার কি জামিন হয়নি? সাবির হোসেন চৌধুরীর কি জামিন হয়নি? আচ্ছা, ব্যারিস্টার রফিকুল ইসলাম, না, মেজর রফিকুল ইসলাম, তার কি জামিন হয়নি? আব্দুল মান্নান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, তার জামিন হয়েছে। সামনে সুমনের জামিন হবে, আর অনেকের জামিন হবে। এমনকি যদি দীপুমণি, তারপর শাহজাহান খান, সালমান এফ রহমান, আনিসুল হক, তাদেরও জামিন হয়ে যায়, আমি আশ্চর্য হব না। কিন্তু যারা ভয়ে দেশে পালিয়ে গেছেন, মানে তাদের ভয় ক্রমশ বাড়তে থাকবে, তাদের দুর্নাম ক্রমশ ছড়াতে থাকবে, আতঙ্ক ছড়াতে থাকবে। তারা দিন দিন ভিক্ষুক হয়ে যাবেন, মানে যত টাকা চুরি চামারি করেছেন এগুলো সব শেষ হয়ে যাবে, পথের ফকির হয়ে যাবেন। তো এইভাবে আসলে রাজনীতি চলবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং যে আর একটি, সেটা হলো আশা করি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক বুঝতে পেরেছেন। ভিডিও সংক্ষিপ্ত করব। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ। আসলে পরিশুদ্ধ রিফাইন্ড আওয়ামী লীগ হয় না, গৃহপালিত কখনো বিরোধী দল হয় না। বৃহৎ শক্তির সঙ্গে ছোট শক্তি যেভাবে আপনি যুক্ত করেন না কেন, মুহূর্তের মধ্যে সেটা শেষ হয়ে যায়। আওয়ামী লীগের সঙ্গে এভাবে যারা দাবিদারি করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মঈনুদ্দিন খান বাদল, এই সমস্ত লিজেন্ড বড় বড় নেতা, তাদের দল, রাজনীতি, ব্যক্তিত্ব সব শেষ হয়ে গেছে। সেই তুলনায় বর্তমান সরকারের সঙ্গে যারা মানে তেলবাজি করছেন, যারা সরকারের পার্ট হয়েছেন, তারা মানে যদি একজন আপনি হাসানুল হক ইনুর বর্ণাঢ্য ক্যারিয়ার ধরেন, সেই তুলনায় এখন এই সরকারের সাথে যারা আছেন তারা অবোধ শিশু, দুধ দাঁত উঠে না এখন অনেকের। তো এরশাদের সঙ্গে যারা কোলাবোরেশন করেছেন, তো সেই আসাম আব্দুর রবের মতো মানুষ, 100-150 আরো বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মুসলিম লীগ নিয়ে অনেকেরই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল। সেই তুলনায় বর্তমান সরকারের সঙ্গে যারা দালালি করছেন তারা কিচ্ছু না, মাছিও না, মশাও না। তো সেইভাবে যেটা বলছে যে আওয়ামী লীগ নিজেদেরকে যত কথাই বলুক না কেন, সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হোক, সেটা ডিজিএফআই এর কথা হোক, এনএসআই এর কথা হোক, ভারতের রয়ের দালালিতে হোক, রয়ের প্রলোভনে হোক, তারেক রহমান সাহেবের দয়া হোক, কোনোভাবে নিজেদেরকে রিফাইন্ড পরিচয় দিয়ে তারা যদি ক্ষমতা আসতে চায়, কারো কাছে দস্তখত দিয়ে যদি ক্ষমতায় ফিরতে চায়, কারো কাছে শৃঙ্খলিত হয়ে যদি ক্ষমতায় ফিরতে চায়, রাজনীতি ফিরতে চায়, এটা হবে না। এটা বরং আরো শেষ হয়ে যাবে। রিফাইন্ড, যখনই কোনো কিছু রিফাইন্ড করেন তখন আর সেটার অরিজিনালিটি থাকে না। আপনি যেমন ধরেন ওয়াটার, পানিকে আপনি যখন ডিস্টিল ওয়াটার করেন, সেটাকে আর মিনারেল ওয়াটার বলে না, সেটা ডিস্টিল ওয়াটার হয়ে যায়। ডিস্টিল ওয়াটার খাওয়া যায় না,
রিফাইন্ড মিন্স আপনি স্প্রিট, সেটাকে আপনি রিফাইন্ড স্প্রিট করেন, সেটা আপনি খেতে পারবেন না। প্রত্যেকটা জিনিস, এই যে প্রসেস ফুড, আমাদের দেশে যে আমরা যে সকল প্রসেস ফুড বা ফাস্ট ফুড বলি, এগুলো শরীরের জন্য কেন ক্ষতিকর? এর কারণ হলো এগুলোর মধ্যে যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে, সেই ইনগ্রেডিয়েন্টস থাকে না, প্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেটা থাকে না। তো সেই দিক থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কতগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, সেটা যদি না থাকে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা গোখরা সাপ, তার বৈশিষ্ট্য ফুসফাস করবে, ফনা তুলবে, কিন্তু আপনি যদি তার দাঁত ভেঙে দেন, লেজ ভেঙে দেন, কোমর ভেঙে দেন, ফনা আর তুলতে পারছে না, দুর্গন্ধ ছড়াবে, সাপ আপনার দেখতে ইচ্ছা করবে না, ওই সাপ আপনার ভালো লাগবে না, ভয়ও লাগবে না। তেমনি রিফাইন্ড যদি হয়ে যান, সেটা জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, সবকিছু বলেন, সমস্যা আছে। আপনি দেখেন না, ওই আমেরিকার কাছ থেকে যারা দস্তখত দিয়ে তারপরে আমেরিকার দালাল হওয়ার জন্য হেলিকপ্টারে করে এসে যে সমস্ত লোক আফগানিস্তানে, ইরাকে, সিরিয়াতে ক্ষমতায় বসেছিল, এমনকি আমাদের বাংলাদেশে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ, তাদের এই অবস্থা কি? এই অবস্থা কেন? তারা সবাই একটা রিফাইন্ড হয়ে আসছিল, আমেরিকা থেকে রিফাইন্ড হয়ে আসছিল। আবার ধরুন বর্তমান সরকার সম্পর্কে নানা রকম বদনাম ছড়াচ্ছে, তারা আমেরিকার সঙ্গে একটা নেগোসিয়েশন করে আসছে, ভারতের একটা গ্রিন সিগন্যাল নিয়ে আসছে। যদি ঘটনা সত্য হয়, সরকারের জন্য কত বড় বিপদ আপনি কল্পনাই করতে পারবেন না। রাজনীতি একটা প্রমত্ত নদীর মতো, বাধাহীন, বন্ধনহীন, ঝড়ো হওয়া কালবৈশাখীর মতো। এটা বাদ দিয়ে হয় না, এটা শৃঙ্খল পুরিয়ে হয় না। কৃতদাস কখনো সিংহাসনে বসতে পারে না, শৃঙ্খলিত রাজা কখনো শৃঙ্খলিত হয় না। তো সেই দিক থেকে রাজনীতি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, যেটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে না। এতে করে যারা এই খপ্পরে পড়বেন, রিফাইন্ড আওয়ামী লীগের নেতা হওয়ার চেষ্টা করবেন, তাদের সকলেরই কপাল পড়বে। দলের ভিতরে মার খাবেন, দলের বাইরেও মার খাবেন, যারা নিয়োগ দিচ্ছে তাদের হাতে মার খাবেন, পাবলিকের হাতেও মার খাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।